হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। তোমার মতো চরিত্রহীন মেয়ের এই অভিষিকদারের বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। তোমার মতো তোমার ভালোবাসাও সস্তা। কি করে পারলে এত নিখুঁতভাবে নাটক করতে? অনন্যার ছবির দিকে তাকিয়ে একমনে কথাগুলো বিড়বিড়িয়ে যাচ্ছে অভি। বুকটা কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে তার সারা ঘর আজ অন্ধকার, নেই কোনো সাজসজ্জা। অথচ আজ তার ঘর আলো করে অনন্যার বধূরূপে আসার কথা ছিল। তার ঘরও ফুলে ফুলে বাসরের যায় সজ্জিত হতো, অথচ সবকিছু নিমিষেই শেষ হয়ে গেল। কি করে পারল অনন্যা এত বড় বিশ্বাসঘাতকতা করতে? ছেলে মানুষ সহজে নাকি কাঁদে না? তাহলে আজ অভির আখি জোড়ায় কেন অশ্রুবিন্দু বিদ্যমান? বিষয়টা ভেবে অভির অদ্ভুত লাগল। হ্যাঁ, তার আখিজোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কারণ তার শখের নারী আজ তাকে সবথেকে বড় আঘাত ও উপহার স্বরূপ দিয়েছে। অভির দুনিয়া জুড়ে যেই রমণীর অস্তিত্ব বিরাজমান ছিল, আজ সেই রমণী তাকে শূন্য করে দিয়েছে। ব্যাপারগুলো বেশ কিছুক্ষণ ভেবে তাচ্ছিলের হাসি হাসল অভি। অনন্যা পিটপিট করে নিজের আখিজোড়া খুলল। মাথায় বেশ যন্ত্রণা হচ্ছে তার। আখিজোড়া খুলে তাকিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করে বুঝতে পারল সে একটি অপরিচিত ফ্ল্যাটে অবস্থান করছে। সে শুয়া থেকে আস্তে ধীরে উঠে বিছানায় হেলান দিয়ে বসতেই পাশের সোফায় সেই ফারিস নামক নিকৃষ্ট যুবককে দেখে চমকে উঠল। হ্যাঁ, ফারিস তার কাছে বর্তমানে দুনিয়ার সবথেকে নিকৃষ্ট এবং ঘৃণিত ব্যক্তি। ফারিস সোফায় এক পায়ের উপর আরেক পা রেখে আরামের সহিত বাম হাতে সিগারেট নিয়ে অপর হাতে ফোন টিপছে। ফারিসকে দেখে অনন্যার কিছুক্ষণ আগের কথা মনে পড়ল। সে রাস্তায় যেই কালো গাড়িটিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে অজ্ঞান হয়ে পড়েছিল। তাহলে সেই কালো গাড়ির ফারিস খানের ছিল। আচ্ছা, লোকটা তাকে এই নির্জন ফ্ল্যাটে নিয়ে এসেছে কেন? কোনো কুমতলবে? নিজের দিকে ভালো করে তাকাতেই সশীর শ্বাস ফেলল সে। গায়ে এখনও সেই বিয়ের বেনারসি, অর্থাৎ লোকটি এখনও তার সাথে কোনো খারাপ কিছু করেনি। অনন্যাকে দেখে ফারিস বাঁকা হেসে প্রশ্ন করল, এত দুর্বল আপনি? সামান্য একটা কারণে অজ্ঞান হয়ে গেলেন? এইভাবে চলতে থাকলে তো হবে না। ইউ নো, আই টোটালি ডোন্ট লাইক দিস টাইপ অফ ইউ গার্লস। এদের সাথে গেম খেলেও মজা নেই। ফারিসের গা জ্বলানো কথা শুনে ক্ষোভ নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল অনন্যা। অতঃপর ফারিসের সামনে থাকা টি টেবিলে সজোরে হাত দিয়ে শব্দ করে বলল, তার আগে আপনি আমার প্রশ্নের জবাব দিন। কেন করছেন আপনি এসব? আমি তো আপনাকে চিনতামও না, তাহলে ওই ফেক ভিডিও কি করে করলেন আপনি? আজ আপনার জন্যে আমার বিয়ে ভেঙে গেল। আমার বাবা আজ মৃত্যু পথযাত্রী। তার চিকিৎসা অবধিও আমি করাতে পারছি না, কারণ আমাদের কোম্পানি এখন আপনার। কেন করছেন আপনি আমাদের ক্ষতি? কিসের শত্রুতা আপনার? বেশ খানিকটা উত্তেজনার সহিত কথাগুলো একদমে বলে ফেলে অনন্যা। ফারিস কোনরূপ বিপরীত প্রতিক্রিয়া দেখাল না। সে নিজের চশমা ঠিক করতে করতে শান্ত গলায় উত্তর দিল, ফার্স্ট অফ অল, ভিডিওটি একদমই ফেক না। আর সেকেন্ডলি, ফারিস খান কারো প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়, অন্তত আপনার প্রশ্নের তো নয়। ফারিসের এমন গা ছাড়া কথা শুনে নিজেকে সামলাতে পারল না অনন্যা। উত্তেজিত হয়ে দ্বিগুণ চিৎকারের সহিত বলল, জবাব দিতে বাধ্য নন এর মানে কি? আপনি একটা মেয়ের সম্মান নিয়ে খেলবেন, তার পরিবারকে নিমিষের মধ্যেই রাস্তায় দাঁড় করিয়ে দিবেন, অথচ জবাব দিতে পারবেন না? আপনাকে তো আজ জবাব দিতেই হবে ফারিস খান। ফারিস এতক্ষণ শান্ত থাকলেও এইবার সে নিজেকে শান্ত রাখতে পারল না। মস্তিষ্কে এসে হানা দিল ভয়ঙ্কর ক্রোধ। এইটুকু মেয়ের কাছে কিনা ফারিস খানকে জবাব দিতে হবে, যার ভুঁইয়ে গোটা বাড়ি থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানরাও কেঁপে উঠে, সে কিনা একটি মেয়েকে জবাব দিতে যাবে? ব্যাপারটা বেশ হাস্যকর হলেও রাগ হল ফারিসের। সে এক পা দুপা করে অনন্যার দিকে এগিয়ে যেতে লাগল। ফারিসকে হুট করে এগিয়ে যেতে দেখে দ্রুত ভিয়ে পিছাতে লাগল অনন্যা। তার সামনে থাকা যুবকটিকে এই মুহূর্তে যথেষ্ট ভয়ঙ্কর লাগছে অনন্যার। অনন্যা দেয়ালের সাথে ঠেকে গেলে তাকে হেঁচকে টান দিয়ে নিজের কাছে টেনে আনে ফারিস। ফারিসের এতটা কাছে আসায়নি, শ্বাসের গতি তীব্র থেকে তীব্রতর হয়ে যায় অনন্যার। ফারিস! খপ করে অনন্যার ডান হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, ফারিস খানের সামনে উচ্চগলায় কথা বলার সাহস ভুলেও আর দেখাবেন না।
আই টোলাটি ডোন্ট লাইক ইট গার্ল। বলেই নিজের জ্বলন্ত সিগারেটটি অনন্যার হাতের কবজিতে দিয়ে চেপে ধরে রাখে। জ্বলন্ত সিগারেটটি এইভাবে কোনো মানুষ হাতের কবজির সাথে চেপে ধরতে পারে তা স্বপ্নেও কল্পনা করেনি অনন্যা। অনন্যা ব্যথায় কাতরে উঠে। আখিজোড়া থেকে টুপটুপ করে অশ্রু গড়িয়ে পড়ছে তার। অনন্যা চাইলেও নিজের থেকে ফারিসকে সরাতে পারছে না। শক্তির তুলনায় বিশালদেহী ফারিসের কাছে সে অতি নগণ্য এক রমণী। অনন্যার এই ছটফট যেন বেশ তৃপ্তি দিচ্ছে ফারিসকে। সে বেশ কিছুক্ষণ পরে অনন্যাকে ছেড়ে দিয়ে সিগারেটটি জানালা দিয়ে বাইরে দিয়ে ছুঁড়ে ফেলে। অনন্যা হাতের কবজি ধরে বসে পড়ে, পুড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে কবজিতে। অনন্যা কাঁদতে কাঁদতে ফারিসের দিকে তাকায়। এখন থেকে আমাকে কিছু বলার আগে নিজের হাতের দিকে তাকাবেন। ফারিস খানের সামনে গ্লা বাজি করার পরিণতি কতটা ভয়ঙ্কর। কথাটি বলেই আরাম করে ফের সোফায় বসে পড়ে ফারিস, যেন কিছুই হয়নি। একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে? অনন্যা বুঝেছে লোকটার সাথে তর্ক করে লাভ নেই, তাকে আপাতত নিজের বাবাকে বাঁচাতে হবে চিকিৎসা করিয়ে। তাই সে ফারিসের মুখোমুখি বসে নিচু গলায় বলে, আমাদের কোম্পানি কেন আপনি নিজের অ্যাক্সেসে নিয়েছেন? আমরা ব্যাংক থেকে ক্যাশটাও তুলতে পারছি না। এই মুহূর্তে আমার বাবার জীবন বাঁচাতে ক্যাশ টাকাগুলো বড্ড জরুরি। দয়া করুন, আমার বাবার চিকিৎসাটা খুবই দরকার। ফারিস নিজের চোয়ালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, তাহলে আমি কি করতে পারি? লতিফ হাওলাদার নিজ হাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তার কোম্পানির 8 শেয়ার বিক্রি করেছেন। আমার কাছে যথেষ্ট ডকুমেন্ট রয়েছে। কথাটি বলেই ফারিস ড্রয়ার থেকে একটা ফাইল এনে অনন্যার দিকে ছুঁড়ে দিল। ফাইলগুলো দেখে মুখে হাত দিয়ে ফেলল অনন্যা। সত্যি পেপারগুলোতে তার বাবার সাইন জবলজবল করছে। কিন্তু তার বাবা কেন তার সাধের কোম্পানি বিক্রি করবে, তাও আবার ফারিস খানের মতো জঘন্য লোকের কাছে? সব হিসাব গরমিল হয়ে যাচ্ছে তার। ফারিস খান নিশ্চয়ই কোনো কারসাজি করেছে, কিন্তু এখন এইসব ভাবার সময় নেই, তাকে যে করেই হোক টাকা জোগাড় করতে হবে। তার ভাবনার মাঝেই হঠাৎ ফারিস বলে উঠে, আমি জানি আপনি এখন আপনার বাবার চিকিৎসার টাকা জোগাড় করার কথা ভাবছেন। এই বিষয়ে আমি আপনাকে একটা হেল্প করতে পারি, মিস অনন্যা। ফারিসের কথা শুনে চমকে উঠে অনন্যা। ফারিস পকেটে হাত গুজে অনন্যার আশেপাশে ঘুরতে ঘুরতে বলে, আমি চাইলেই আপনাদের কোম্পানি রিটার্ন দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? অনন্যার পাল্টা প্রশ্নে ফারিস বাঁকা হাসি দিয়ে একটি কন্ট্রাক্ট পেপার অনন্যার দিকে এগিয়ে বলে, আজীবনের জন্যে আমার বাড়ির কাজের লোক হয়ে থাকতে হবে আপনাকে। আজীবন? ফারিসের শর্তে ভরকে যায় অনন্যা। অনন্যা হাওলাদার শেষে কিনা ফারিস খানের মতো নিকৃষ্ট মানুষের বাড়ির কাজের লোক হবে, তাও সারা জীবনের জন্যে? কখনো না। অনন্যা ঘুরে দাঁড়িয়ে হাতের উপর হাত ভাঁজ রেখে বলল, হাউ ডেয়ার ইউ টু টক মি লাইক দিস? আমি কিনা আপনার বাড়ির কাজের লোক হব? শুনে রাখুন ফারিস খান, মেয়েরা কোনো পণ্য নয় যাকে আপনি কিনে ফেলবেন। দরকার নেই আপনার সাহায্যের। আমি নিজেই টাকা জোগাড় করে আমার বাবার চিকিৎসা করাবো। কথাটি বলেই অনন্যা কন্ট্রাক্ট পেপারটি ফারিসের হাতে ধরিয়ে দিয়ে হনহনিয়ে ফারিসের ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সদর দরজার দিকে তাকিয়ে ফের বাঁকা হাসে ফারিস। সে জানে আজ না হয় কাল তার সদর দরজাতেই ফিরে আসতে হবে মিস অনন্যা তালুকদারকে। ফারিস কন্ট্রাক্ট পেপারটির দিকে তাকিয়ে তাকিয়ে বলে, দ্য গেম হ্যাজ অলরেডি স্টার্টেড। অপরদিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে নিজের চেম্বারে চলে আসে অভি। বেশ বড় একজন উকিল সে। যখন সে সঙ্গতা অনুভব করে তখন সে নিজের চেম্বারে এসে পড়ে। নিজের ঘরে সে থাকতে পারছিল না, তাই উপায় না পেয়ে সে চেম্বারে চলে এলো। তখনই সেখানে জুই এর আবির্ভাব হয়। জুই সম্পর্কে অনন্যার একজন ভালো বন্ধু এবং ক্লাসমেট। অনন্যার সাথে অভির সম্পর্ক থাকাকালীন সে অভিরও যথেষ্ট ভালো বন্ধু হয়ে ওঠে। সে অভির বাড়িতে গিয়ে অভিকে না পেয়ে চেম্বারে চলে এসেছে। সে জানে অভির যা মনের অবস্থা, তাতে অভিকে তার চেম্বারেই পাওয়া যাবে। জুই এগিয়ে এসে অভির কাঁধে হাত রেখে বলে, অভি, শুনছ? আমি জুই। অভি মাথা নুইয়েছিল। জুইকে দেখে বলে, তুমি এখানে হঠাৎ? অপরদিকে অনন্যা ভাবছে এই মুহূর্তে সে কি করবে। সে কিছুতেই ওই নিকৃষ্ট লোকের কাছে মাথা নত করবে না। অন্যদিকে সময় পেরিয়ে যাচ্ছে। রাতের মধ্যে তাকে টাকা জমা দিতে হবে, না হলে তার বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। কিন্তু এত কম সময়ে এত টাকা সে কি করে জোগাড় করবে? তখনই তার হুট করে অভির কথা মনে পড়ে। এই বিপদের সময় নিশ্চয়ই তার অভি তাকে ফিরিয়ে দিবে না, যতই অবিশ্বাস করুক না কেন।
অনন্যার অভির বাড়ির একজন কাজের লোককে ফোন দিয়ে খবর পায় অভি তার চেম্বারে। তাই সে সময় নষ্ট না করে অভির চেম্বারের দিকে রওনা দেয়। অভির চেম্বারে গিয়ে হঠাৎ সে থমকে দাঁড়ায়।